কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। আজ আমরা সংক্ষিপ্ত আকারে সেই ৩ শতাধিক পৃষ্ঠার এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় সুপারিশে কি কি বিষয় আছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসুন আমরা জানি কি আছে এখানে। ধর্মভিত্তিক পারিবারিক আইন, নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, ধর্মের কারণে নারী নাকি জুলুমের শিকার হয়, নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে, অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে, আইনে তো নিষেধ নেই, তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। ৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে। একই জিনিস ৯ নম্বর এবং ৭০ নম্বর পৃষ্ঠায় আছে। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ ১৮(২)-এ গণিকা বৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যায়। ৩৭ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। ১০৫ নম্বর পৃষ্ঠায় আছে শরীর আমার সিদ্ধান্ত আমার। ১৬৩ নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না, এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে শালীনতা এবং নৈতিকতার কথা বলা আছে, এটা বাদ দিতে হবে। ৩৫ নম্বর পৃষ্ঠা আছে মহিলা বাদ দিয়ে নারী বলতে হবে, এটা পিছনে বিরাট মায়ের প্যাচ আছে। পতিতাবৃত্তি এই শব্দগুলো বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, অর্থাৎ এটাকে এস্টাবলিশ করতে হবে। এদেশের একজন মানুষের অস্তিত্ব, শুধু মুসলমান নয়, একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাআল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সময়ের সবচাইতে আলোচিত বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম চলমান আছে। একটি দেশ ৫০ বছর বয়স পার হলেও কাঙ্ক্ষিত উন্নতি, অগ্রগতি এবং প্রত্যাশিত ডেভেলপমেন্টের পর্যায়ে যেতে পারেনি। সেজন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সংস্কার প্রয়োজন। এটা নিয়ে দেশের কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের দ্বিমত করার কোনো কারণ নাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করা বহু দেশ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, যারা আমাদের চাইতে ৫০, কেউ ১০০ বছর এগিয়ে আছে, অর্থাৎ আমরা আরো ৫০-১০০ বছর পর হয়তো তাদেরকে স্পর্শ করতে পারি কিনা সন্দেহ। তো এইরকম একটা পরিস্থিতিতে দেশে বিভিন্ন সেক্টরে সংস্কার হচ্ছে, সংস্কার হবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। সংশোধনী, ভুলভ্রান্তিকে ঠিকঠাক করে নতুন করে পথ চলা, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সংস্কার করে যদি মানুষ যে অবস্থানে আছে তার চাইতে আরো নিচের দিকে যাওয়ার মতো কোনো ভূমিকা নেওয়া হয়, তাহলে সেই সংস্কার অবশ্যই নিন্দনীয়, নিকৃষ্ট এবং সেই সংস্কার কখনো সাধুবাদ পাওয়ার উপযুক্ত নয়। সম্প্রতি বিভিন্ন সেক্টরে যে সংস্কার চলছে, এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। আপনারা অনেকে ইতিমধ্যে সেই প্রস্তাবনার বিরুদ্ধে নিন্দার ঝড় চতুর্দিক থেকে উঠতে দেখেছেন, শুনেছেন। সমালোচনার বান আপনারা অনেকে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন। আজ আমরা সংক্ষিপ্ত আকারে সেই ৩ শতাধিক পৃষ্ঠার এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় সুপারিশে কি কি বিষয় আছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে, এই প্রস্তাবনা রীতিমতো আমাদের সমাজের সকল ধর্মের, শুধু মুসলমান নয়, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সকল ধর্মের মানুষের বিরুদ্ধে। বাংলাদেশের সব মানুষ এই ৪ ধর্মের মধ্যেই প্রায় সীমাবদ্ধ, সীমিত সংখ্যক কিছু নাস্তিক বাদ দিয়ে। তার মানে গোটা বাংলাদেশের সমস্ত মানুষের মূল্যবোধ, চিন্তা, দর্শন, বিশ্বাস এর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছে কেমন যেন এই সংস্কার কমিশন। একটা সংস্কার প্রস্তাবনার ২টা বা ৩টা বা ৪টা ৫টা পয়েন্ট নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু
এমন এক সংস্কার প্রস্তাবনা তারা জমা দিয়েছেন যার প্রতিটি পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রীতিমতো আপত্তি নয়, শরীরে যে কোনো বিশ্বাসী মানুষের গায়ে আগুন ধরবার মতো অনেক পয়েন্ট এখানে রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মূলধারা মিডিয়াগুলোর কল্যাণে দেখতে পেয়েছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন, একজন থেকে লেবাস লাগিয়ে আনা হয়েছে, এর বাইরে বাকি যারা আছে পুরো টিম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা একসাথে ছবি তুলেছেন, পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে। তাদের কারোর মাথায় আমি কাপড় দেখিনি, অথচ বাঙালি নারী মাথায় কাপড় দেয়, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। তাহলে এই সংস্কার কমিশনের নারীরা, তারা কি বাঙালি নারীর কোনো প্রতিনিধিত্ব করছে বলে মনে হয়? তাদের অন্যান্য যে সমস্ত বেশভূষা, তাদের যে ড্রেস আপ, তাদের যে হাব ভাব, এইটার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন। আমার বিনীত অনুরোধ যে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা তার আছে। এদেশের আপামর সাধারণ মানুষের মা বোনরা, মেয়েরা, হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের নারীদের ড্রেস আপের কোনো মিল তিনি খুঁজে পান কিনা। এরা কি আসলে বাংলাদেশের আপামর সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করে, নাকি পশ্চিমাদের নিছক দালালি এবং অন্ধ অনুকরণ করে? এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন সেন্স দিয়ে ছবিটার দিকে তাকালে বোঝা যায়। আমরা মানুষের ভালো কাজের প্রশংসা যেমন করতে কার্পণ্য করব না, ঠিক একইভাবে তিনি যখন কোনো ভুল করেন সেটার নিন্দা বা সমালোচনা করতেও কার্পণ্য করা উচিত নয়। অনেক ভালো কাজ যেমন প্রধান উপদেষ্টা মহোদয় করছেন, সেগুলোর জন্য প্রশংসা তিনি পাচ্ছেন, এটি তার হক, পাওনা, প্রাপ্য, কৃতজ্ঞতা আমাদের আদায় করা উচিত। কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো কাজের মধ্যে এই একটা কাজ এমন হয়েছে যে কাজটাকে আমাদের প্রত্যেককে শতকণ্ঠে সমালোচনা করতেই হবে, কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটি আমাদের আত্মপরিচয়ের প্রশ্ন, আইডেন্টিটির প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার নিজস্ব জাতিসত্তা, নিজস্ব আত্মপরিচয় নিয়ে তারা বেঁচে থাকে। আপনি ইতালিতে গেছেন, সেখানে মানুষ পিজা পাস্তা খেয়ে অভ্যস্ত, সেখানে সব জায়গায় পিজা পাস্তা পাওয়া যায়, পিজা পাস্তা খেয়েই মানুষ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনি সেখানে যে যখন দেখেছেন মানুষ পিজা খায়, পাস্তা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুড বা এটাই বেশিরভাগ মানুষ খায়, সব জায়গায় পাওয়া যায়। এবার আপনি সেখান থেকে বাংলাদেশে এসে সংস্কার প্রস্তাবনা দিলেন যে বাংলাদেশে আর ভাত মাছ নয়, আসুন আমরা পিজা পাস্তা ঘরে ঘরে খাওয়ার আন্দোলন সংগ্রাম করি। কোনো জায়গায় কোনো কিছু দেখে অন্ধের মতো সেটাকে অনুকরণ করার যে প্রবণতা, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের প্রত্যেকের মধ্যে আমরা সেই প্রবণতা লক্ষ্য করেছি। আমি শুধু মূল পয়েন্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হবে না যে এটা রীতিমতো বাংলাদেশের শত শত হাজার হাজার বছর ধরে চলে আসা আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়, এটার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের সামিল। সবচেয়ে অবাক হয়েছে যখন সরকার প্রধান সরাসরি বলেন যে এই সংস্কার প্রস্তাবনা, এই সুপারিশ মালা, এটাকে বইয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে, ছাপায় বিলি করতে হবে, সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা জানি যে কি প্রতিষ্ঠা করার কথা তারা বলছেন। আমি একটা কথা সবসময় বলি, পশ্চিমের মানুষ, ইউরোপিয়ান আমেরিকানরা, তারা অনেক ক্ষেত্রে জাগতিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, কলকারখানা, আবিষ্কার, এসব ক্ষেত্রে তারা আমাদের চাইতে অনেক দূরে এগিয়ে, এবং সেক্ষেত্রে তাদের অনুসরণ করতে কোনো সমস্যা নেই। তাদের সেগুলো অনুসরণ করে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু যেই ক্ষেত্রে আমরা তাদের চাইতে আগে আছি, সেই ক্ষেত্রে তাদের অনুকরণ করার কোনো প্রশ্ন উঠতে পারে না। একজন সম্পদশালী হয়েছেন, তিনি যদি বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে থাকেন, আপনি তার মতো সম্পদ উপার্জনের চেষ্টা করেন, এতটুকু ঠিক আছে। কিন্তু তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে তার সবকিছু আপনি অনুসরণ শুরু করবেন। সে টাকাওয়ালা পয়সাওয়ালা, সে বাপকে ভাত দেয় না, আপনি কি সেটা অনুসরণ করবেন?
পশ্চিমাদের অনেক কিছু আছে যেগুলো ভালো, সেগুলো অবশ্যই আমরা অনুসরণ করার চেষ্টা করবো, কিন্তু তাদের খারাপটা অনুসরণ করার কোনো মানে হতে পারে না। আমি এই জন্য বলি, জাগতিক জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ইত্যাদিতে তারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, ফ্যামিলি ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থা